না। তো সবাই কেমন আছেন? আমার তো দিন খুব ভালো চলে যাচ্ছে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা তান্ত্রিকের গল্প। আমারই চেনাশোনা একজন দিদি, তার সঙ্গেই এরকম হয়েছিল। আর তোমরা কিন্তু গারুম গুরুম একেবারে বিদ্যুতের আওয়াজ পাবে। কেন বলো তো? বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে এটা সত্যিকারেরই ঘটনা। তো সেইটাই শেয়ার করছি, এক তান্ত্রিকের ঘটনা। তো আমরা তো অনেক সময় জাদু, ফুকফাক, ধুকফাক এইসব তো শুনি। জল পোড়া, তেল পোড়া দিয়েছে, নজর লেগেছে। ঠিক আমার সেই রকমই দিদির এরকম কিছু ধারণা ছিল। তো ধারণাটা পুরোটাই মানে যখন বড় কিছু হলো তখন আর কি ঘুম ভাঙলো। তাহলে প্রথম থেকে শুরু করা যাক, কি হয়েছিল। তো আমার দিদির নতুন সদ্যজাত বিয়ে হয়েছিল। দিদি এবং জামাইবাবু দুজনেই প্রায় কর্মরত। আমার নিজের দিদি না, অবশ্য বলে দিই। তো যাই হোক, দুজন দুজনের সুবিধা মতো একটা জায়গা প্লেস নেয়, যেখানে দুজনেরই কাজ করতে আর কি সুবিধা হবে। দিদি কাজে বেরিয়ে যেত, জামাইবাবু কাজে বেরিয়ে যেত। তো দুজনের কাজ অবশ্যই সেই হিসাব অনুযায়ী এমন একটা জায়গা বেছেছিল তারা, যেটা ওরা শ্বশুর বাড়ির কাছেও থাকতো না, আবার বাপের বাড়ির কাছেও থাকতো না। তারপরে কি হলো, ওখানে যেই জায়গাটায় বাড়ি, তো সেখানে নতুন জায়গা কিনে ভালোই, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, সবই ঠিক ছিল। তো দেখো, আমরা সবাই চলতি বাজারে জাদু, ফুকফাক, টুকটাক এগুলো সবাই শুনে থাকি, কিন্তু তান্ত্রিক, সিদ্ধজাত মানে এইসব জিনিসগুলো আমরা সাধারণত দেখি না। ঠিক আছে। আর এগুলো তন্ত্র সাধনা করেন যারা, তাদেরকে দেখে আমাদের চেনার ক্ষমতাও নেই, তারা কতটুকু সিদ্ধ মানুষ এসব দেখে তাদের চেনারও ক্ষমতা। সেটাই আমার দিদির সঙ্গে হয়েছিল। সেও সেই রকমই ভেবেছিল, ও ছোটখাটো দেখতো তার বাড়ির ওপর দিয়ে মানে এইরকম লোক যাচ্ছে, কাজ করাচ্ছে। তো তারপরে দিদি অবজেকশন করে যে আপনারা কোথায় যাচ্ছেন, আমার বাড়ির ওপর দিয়ে যাচ্ছেন, আপনি প্লিজ ওখান দিয়ে ঘুরে যান। সেইখান থেকে আর কি বিবাদের সূত্রপাত। ঠিক আছে। সে সেই বিবাদের সূত্রপাত ধরে যে এত দূর গড়িয়ে যাবে, সে কিন্তু মোটেই ভাবেনি। আর প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড, জানি না মাঝখানে মাঝখানে কথা হয়তো বিদ্যুতের হেভি ঝাড়কানি পাবে তোমরা, কারণ এটা কিন্তু পুরো, আমি যখন শুট করছি তখন কিন্তু পুরোই ফ্লাইট মোড। আর তারপরে দেখো, আমি বলি কি হয়েছিল। দিয়ে এরকম নতুন বাড়ি করেছে, সে তার মতো চলে যেত স্কুলে, দিদি জামাইবাবু চলে যেত কাজে, মানে স্কুলে, দুজন দুজনের মতো আর কি। তারপরে সেই টাইমে না, ওরা প্রথমে এসব কিছু অত মাইন্ডে নেয়নি। মাইন্ডে নেওয়ার পরে তারপর তাদের একটা বেবি হয়। মানে বেবি হওয়ার পর তখন থেকে তারা আস্তে আস্তে জিনিসটা গুরুত্বটা অনেকটা বুঝতে পারে। তার আগেও কিছু ছোটখাটো ব্যাপার তারা বুঝতে পেরেছিল বলতে পেছনে বিরক্ত করা, রাতের বেলা টর্চ মারা, এইরকম রাতের বেলা রাত 2-2-2:30-র সময় বাড়ি থেকে টর্চ মারছে তাদের দরজা জানলা এইসব। যেহেতু বাড়িটা কেনা হয়েছে, নতুন বাড়ি করা হয়েছে, তারা সংসার করবে এবং কাজের সূত্রে যেহেতু কেনা, সেহেতু তারা ওখানে থাকতে বাধ্য। এবং তাদের জিনিসটা তখনই খুব অকওয়ার্ড লাগে। এবং যেহেতু ওখানে থাকবে, সেহেতু কাউকে জানায় না, চুপচাপ হয়ে যায় তারা এই জিনিসটা। এবং খুবই অস্বাভাবিক একটা ব্যাপার, যেগুলো সচরাচর আমাদের ভদ্র সমাজে হয় না আর কি। তবু তারা চুপ করে গেল। আমার নিজেরই দিদি, খুব নিজের। তো যাই হোক, তারপর আর কি বাচ্চা হওয়ার পর পুরোটা আর কি আরো যেটা মানে যেটা ভেতরে ভেতরে ও জানতো আর সেই পরিবার জানতো জিনিসটা এইরকম হচ্ছে। তো ততদূর চাপা ছিল। যখন বাচ্চাটা হলো, তখন জিনিসটা পুরো একদম সবার সামনে ওপেন হয়ে গেল। এবং এতদূর যে রাইভেলরি, মানে তারা যে এত মানে হিংস্র, সে কখনো মানে চিন্তাই করতে পারেনি যে এতটা হিংস্র হতে পারে তারা। যেমনি তার বাচ্চা হলো, তখন হচ্ছে দেখো, এখনো পর্যন্ত কিন্তু তান্ত্রিক কিছু আসেনি। দেখো কত মানে কোথা থেকে কোথায় জল গড়ায়। সে তার বাচ্চাটা যখন হলো দিন 6, তারপরে 6 দিন পর মানে হসপিটাল থেকে আসে, 3 দিনের বেড ছুটি দিয়ে দেয়। তারপরে 6 দিন হয়। 7 দিনের দিন মানে প্রায় কত বলবো, 150-200 ডেসিবেলের ওপরে, একদম ঘরের কাছের বাড়ি।
তো সেই ডেসিবেলের ওপরে মানে গান বাজনা দুটো তিনটে চোঙে নিয়ে গান বাজনা চালিয়ে দিয়েছে। তখন আর যেহেতু ওই কালচারটা মানে পাড়াটাই ওরকম পিছনের দিকটা, তখন মানে ভাবলো যে ঠিক আছে আমরা দরজা জানলা বন্ধ করে কোনো রকম এটাকে মেনে নিই। তারপরে দেখছে না বাচ্চাটা কান্নাকাটি করছে, মানে বাচ্চাটা যখন 10-12 দিন বয়স তখন থেকে এইরকম উৎপাত। আর পেট সামনে দিকটা না পুরো একদম ঠিক আছে, সব সার্ভিসম্যানরা যারা থাকে তারাই ছিল, তাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু পিছনের দিকে যারা থাকে টোটালটাই আদিবাসী আর কি। আর তো যাই হোক দিদি বললো এরকমই, ও যা বলেছে আর কি আমি তাই বলছি আপনাদের সবাইকে। তো বলছে যে অনেক তন্ত্র সাধনা করে, আমি তো বুঝতে পারছি না, আমি তো আর ও তো ভীষণই হাই এডুকেটেড, আর ওদের বাড়িতে এই রকম একেবারেই কালচার নেই যে কে তন্ত্র সাধনা করে কে ছুকছাক ফুকফাক এইসব আর কি, একদমই কালচার নেই, মানে ন্যূনতম এগুলোকে মানে ইলিটারেসি এরকম টাইপেরই ওদের ফ্যামিলিতে আর কি ধরা হয়। এগুলো আবার কি, এগুলো আবার কি জিনিস? তো এগুলো কিছু হতেও পারে, সেটা ও পরে বুঝেছিল যে এতটা গুরুত্ব আর কি হতে পারে এই জিনিসগুলো। তারপরে দিয়ে 10-12 দিনের মাথায় ওই রকম জোরে গান, তখন প্রথমে চুপচাপ থাকলো, তারপরে গিয়ে জামাইবাবু রাত 12টার সময় কমপ্লেন করলো, দাদা খুব হাতে পায়ে ধরে আর কি, দেখো একটা স্কুল টিচার যিনি, তিনি হাতে পায়ে ধরে একজন অশিক্ষিত মানুষ, ভাবো অশিক্ষিতই বলা চলে, কি বলবো, পড়াশোনা কোনোদিনও করেনি তাদেরই তো আমরা অশিক্ষিত বলতে পারি, তাদের হাতে পায়ে ধরে দাদা আমার বাচ্চা হয়েছে, বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে, একটু যদি চোঙটা একটু কমিয়ে দিন। পাকা ঘর, দরজা জানলার বারান্দার সমস্ত দরজা মানে বন্ধ করেও তারপরে মানে বাচ্চাকে রাখা সম্ভব হচ্ছে না, এবং তাদের কি আক্কেল ভাবুন। তখনই দিদি আস্তে আস্তে একটু সেন্স আসলো যে একটা যে পাশে থাকে তার ন্যূনতম, সে যতই গরিব হোক অশিক্ষিত হোক, তার তো সেন্স থাকা দরকার যে পাশে একটা সদ্যজাত মানে সবে 10 দিনের বাচ্চা হয়েছে, এত জোরে মাইক চালাচ্ছে, বাচ্চাটার তো ক্ষতি হতে পারে। তখন দিদি আলকা একটু বুঝলো, বোঝার পরে বাচ্চাটা একটু বড় হলো, তখনও কিন্তু ও ভাবেনি যে এত কিছু পিছনে পিছনে ঘটছে ওর পিছনে পিছনে, তখনও ভাবতেই পারেনি যে ওর কাছে এটা পুরো স্বপ্নের মতো, যা হচ্ছে স্বপ্নের মতো, যে কেউ তার এত খারাপ চাইতে পারে, এটা ওর কাছে টোটালটাই স্বপ্নের মতো। তো তারপরে হলো কি, ও যখন বাচ্চাটা একটু বড় হলো, দুরন্ত, তাই না? তো দুরন্ত বাচ্চা হতে গেলে আমরা কি করি, আশপাশটা বাঁধাই, একটু পাঁচিলটা দিয়ে দিই যাতে বাচ্চাটা পড়ে না যায়, এইরকমই আর কি। তো পাঁচিল করতে গিয়ে দেখলো এক থোকা ডিম, এরকম মানে জঙ্গলের মধ্যে, ওর ঠিক দুয়ারের সামনে জঙ্গল ছিল, সেই কারণেই তো পাঁচিল দেওয়া, দেখলো এক থোকা ডিম। তো প্রথম প্রথম ও না ঠিক জিনিসটা বললো, মনে হয় মুরগি ডিম পেড়ে দিয়ে গেছে, আবার পেছনেই আবার না মুরগি ছিল, তো ওখানে মুরগি পুষতো, তা ও বলছে জানো তো মুরগি ডিম পেড়ে দিয়ে গেছে। তখন জামাইবাবু একটু সেন্স লাগালো, বললো জামাইবাবু দিদিকে বারবার বলছে, বারংবার বলছে ডিমগুলো ঘরে নিও না, হ্যাঁ তুমি ডিমগুলো ঘরে নিও না। দিদি আমাকে বললো যে ও আমাকে বললো বারবার ঘরে নিতে, না আমি তাও ঘরে নিয়েছি। দিয়ে ঠিক তাই হলো, মানে ঘরে নিয়ে গেলে গিয়ে দেখলো প্রত্যেকটা ডিমই পচা, ঠিক আছে, কবে রেখে দিয়ে গেছে কি রেখে দিয়ে গেছে কেউ জানে না। তখন বললো চলো ঠিক আছে কোনো ব্যাপার না, আবারও সেই পূজা অর্চনা করে সমস্ত কিছু থাকলো। থাকতে থাকতে কিছুদিন পর হলো কি, ওদের না প্রচন্ড সমস্যা হচ্ছে, সমস্যা কি বারে হচ্ছে, শনিবার, আর তারপরে মাঝে মাঝে প্রচন্ড ঝগড়া বিবাদ অশান্তি, এবং আস্তে আস্তে জামাইবাবু দেখছে যে আমার দিদি খাওয়া কমিয়ে দিচ্ছে, একেবারেই একেবারেই মানে আস্তে আস্তে ও খাওয়া কমিয়ে দিচ্ছে। তখন জামাইবাবু জিনিসটা কিছুটা আঁচ করতে পারে, আঁচ করতে পেরে তো বাড়িতে পূজা অর্চনা করায়, করানোর পর দেখো পূজা তো সে একদিন করে গেল ব্রাহ্মণ, আর যে পাশে করছে সে তো কন্টিনিউ করে যাচ্ছে, তাই না? পাশে যে তোমার ক্ষতি করছে সে তো কন্টিনিউ করে যাচ্ছে। তারপরে সে দেখলো
যে একদিন ঘরের মধ্যে বাচ্চার মেয়ে আছে, ঘরের মধ্যে সাপ ঘোরাঘুরি করছে। হুম, মানে ঘরে সাপ ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এইরকমই তারপরে আবার হলো কি, যখনই সে বাইরে ঘুম থেকে উঠে দেখছে এক এক দিন এক এক রকমের হাড় তার ঘরের দরজায়। এবং সেইটা বীভৎস, মানে কখনো কাঁচা রক্ত মাখানো পুরো হাড়, কখনো শুকনো হাড়, কখনো এইটুকুনি ছোট্ট ছোট্ট মানে গুড়ি গুড়ি হাড়, মানে একদম টিনি টিনি। তা বলছে দিদি আমাকে বলছে, বোন আমার কি ভয় লাগে জানিস তো, বাচ্চাটা নিয়ে এইভাবে থাকি, কখন না কি হয়ে যায়। এইরকমই চলে আর কি তান্ত্রিক। এবং ও বারবার করে কমপ্লেন করতো যে আমি এত ঘর পরিষ্কার করি, এত ঘর পরিষ্কার করি, কে যেন মনে হয় জানিস তো নোংরা ছিটিয়ে দিয়ে গেছে, কে যেন মনে হয় জানিস তো, মানে এই ঘর মুছলাম আবার দেখলাম ঘরের মধ্যে সারা ঘরে বালি, এই জিনিসটা হয়। এবং যার ওপর তন্ত্র সাধনা হয় সে দিনে 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 নিজের ওপর মানে কিরকম নিজেকে নিজেকে না প্রচন্ড খাওয়া দাওয়া করবে না, ঘুমাবে না। এবং এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আমি আমার দিদির মধ্যে দেখেছিলাম, যার এরকম হয়েছিল। এবং তার শাড়ি, জামা কাপড়, জুতো সমস্তটাই তারা মানে কিছু কি বাইরে পড়ে থাকলেই সেটাই ধরে নিয়ে যেত আর কি। এবং সে প্রচন্ড মানে তার শারীরিক এত অবনতি হয়েছিল, মানে এক্সরে করার প্রয়োজন ছিল না, মানে এফোর ওফোর সব দেখা যেত। তারপরে আস্তে 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 আমরাই সব আস্তে আস্তে ম্যানেজ করে বললাম, দেখো আমাদের পক্ষে তো আমরা এতটাই শিক্ষিত বলুন অশিক্ষিত বলুন, মানে বোধ, আমাদের তো বোধ আছে, বোধ আছে, তো এদের সঙ্গে লড়াই করার মতো আমাদের বা এদের এরা কি করবে তার মুখোপেক্ষিতে আমাকেও তন্ত্র সাধনা করতে হবে। তাহলে কি হয়, একটা জিনিস বলি, তাহলে আমি আমার মূল্যবান টাইমটা আমি ওকে দিচ্ছি, তাই না? ও যেটা করতে চাইছে, মানে ও তন্ত্র সাধনা করতে চাইছে, এবার তন্ত্র সাধনা যারা করে তাদেরকে তাদেরকে কিভাবে আমি টাইম দেবো? আপনারা বলি কিভাবে টাইম দেবো? তারা আমাকে তান্ত্রিক খুঁজতে হবে, তাই না? দিদির পক্ষে এগুলো সম্ভব ছিল না, তখন বললাম তুমি ওখান থেকে সরে যাও, তাই না? তোমার কাছে ওটাই বেটার, তোমার কাছে ওটাই বেটার। এবং এখন তারা একদম সুস্থ আছে, খুব সুন্দর আছে, এবং তাদের মধ্যে কোনো ঝামেলা নেই, এবং তাদের ঘর কিন্তু ওই রকম ভাবে নোংরা হয় না। এবং সত্যি কথা, আমি এত মানে তান্ত্রিক জিনিসটা আমি কখনো ভাবিনি, তারা যে আননেসেসারি কাউকে এরকম বিরক্ত করে। ভালো তান্ত্রিকও আছে অবশ্যই, খারাপ তান্ত্রিকও আছে। ওই ওই এক মানে তার বাড়ির ওপর দিয়ে তাকে ব্যবসা করতে দেওয়া হয়নি বলে সে সেই রাগে তার এত ক্ষতি করেই যাচ্ছিল। মানে তাই ভাবি, মানে জমিটা তার, বাড়িটা তার, সবটাই সে অর্থ উপার্জন করে, এবং দুজনেই অর্থ উপার্জন করে সেটা কিনেছে, সেটা তাদের সম্পত্তি। তো কখনো অপরের সম্পত্তি ব্যবহার করতে দিলাম না মানে তার ক্ষতি করলাম? এটাই কি মানবিকতা? তাই জন্যই তিনি হয়তো তান্ত্রিক, আর আমরা হয়তো মানে আমাদের মানুষরা হয়তো আমাদের বোধ বুদ্ধি আমরা অন্য অন্য জীবিকা করি। আর আমরা যদি সেই রকমই বোধ বুদ্ধির মানুষ হতাম তাহলে হয়তো ওনার মতনই ওই রকমই কাজ করতাম। লাস্ট আমার এতটুকুই বলার যে বোধ বুদ্ধি আছে বলে হয়তো আমাদের জীবিকা অন্য। তো এই এই অভিজ্ঞতাগুলো আমার হয়েছে যে মানুষ বিনা কারণেও অন্যের ক্ষতি করে এবং নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। তার কিন্তু আলাদা রাস্তা আছে, তাতে কিন্তু তার কোনো সমস্যা নেই যে আসা যাওয়ার পথে বাধা হবে, সেটাতে কিন্তু তার সমস্যা নেই। সমস্যা হচ্ছে কেন আসতে না করা হয়েছে তার বাড়ির উপর দিয়ে, তাহলে তাকে একেবারে মেরে ফেলো, একেবারে সমূলে উপড়ে মেরেই ফেলো। মানে মানুষ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই ভাবি। কেউ ডাকাতি করছে, চুরি ছিনতাই করছে, খুন করে দিচ্ছে, এটাও একরকম ভাবে খুন, অপরাধ। এবং কি বলবো আর, তোমরাই বলো।